ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। যে যেখানে আছেন দর্শক বন্ধুরা নিশ্চয়ই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠান, বিশেষ আড্ডা আয়োজন, নাটকের একাল সেকাল অনুষ্ঠানে। যেহেতু আমাদের আজকের আড্ডার বিষয়, আজকের অনুষ্ঠানের বিষয় শুধুমাত্র নাটক, তাই নাটক অন্তপ্রাণ দুটি জনপ্রিয় জুটিকে আপনাদের সামনে হাজির করতে চাচ্ছি। চলুন দর্শক, শুরুতেই আমন্ত্রণ জানাই আমাদের সবার প্রিয় সেই জনপ্রিয় দুটি জুটিকে। সুপ্রিয় দর্শক বন্ধু, নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের অনুষ্ঠানে কারা অলংকৃত করতে এসেছেন। তারপরও আমরা সবাই যেহেতু জানি তাদের সম্পর্কে, তারপরও তাদের সম্পর্কে একটু পরিচয় দিতে আমার নিজেরও ভীষণ ভালো লাগবে। তাই সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের থিয়েটার অঙ্গনে, আমাদের মঞ্চে, আমাদের টেলিভিশনে এবং চলচ্চিত্রের ভীষণ গুণী একজন অভিনেতা। শুধু অভিনেতাই নন, তিনি একজন নাট্য নির্দেশক এবং নাটক বিষয়ে দীর্ঘদিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে শিক্ষকতা করছেন আমাদের সবার প্রিয় মুখ, আমাদের সবার প্রিয়জন রহমত আলী স্যার। এরপরে যার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত গুণীজন, প্রিয়জন, আমাদের মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের গুণী অভিনয় শিল্পী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এবং তিনিও দীর্ঘদিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের প্রিয় ওয়াহিদা মল্লিক জলি ম্যাম। তারপরে যিনি আছেন তিনি হচ্ছেন আমার ভাই, ব্যক্তিগতভাবে বলতে গেলে, এবং শুধু ভাই নন, তিনি আমার বন্ধু, বড় ভাই বন্ধু যেমন হন, আমাদের প্রিয় অভিনেতা শাহেদ আলী ভাই। তিনিও আমাদের মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের অত্যন্ত গুণী একজন অভিনেতা। পাশাপাশি যিনি আছেন তাকে আমরা সবাই জানি, সবাই চিনি, আমাদের সবার অত্যন্ত প্রিয় মুখ, টেলিভিশন এবং চলচ্চিত্রের গুণী অভিনয় শিল্পী তিনিও দীপা খন্দকার। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। জলি আপা এবং রহমত আলী স্যারকে দিয়ে আমরা শুরু করি। আমরা যেহেতু নাটকের আগের সময়টা আপনারা নিজেরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সেই সময়টা এবং এই সময়টা আপনারা কিভাবে উপভোগ করছেন? পার্থক্য তো আছেই, তবে যে আমি এটা বিশ্বাস করি যে সময়ের প্রতিটা সময়েরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। সে কালেরও ভালো দিক আছে, এ কালেরও ভালো দিক আছে, এবং এটা হচ্ছে সময়ের বিবর্তনের নিজস্ব বৈশিষ্ট্য নিয়েই বিবর্তন হয়। সেটা আমি দুই কালই খুব সুন্দর ভালোভাবে এনজয় করেছি। অভিনয় করতেও যেমন এনজয় করতাম এখনও তাই করি, অনুষ্ঠান দেখতে যেমন এনজয় করতাম এখনও তেমনি এনজয় করি। তবে এখন যেটা হয় যে অপশন অনেক, কোনটা দেখব, মানে এত বেশি, মানে এই আমাদের ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে, তারপর বিভিন্ন ধরনের অনুষ্ঠান, কাজে একটু দিশেহারা লাগে যে কোনটা দেখব, মানে দর্শক হিসাবে। এটা না বললেই না যে নতুন ছেলেমেয়েরা যারা কাজ করছে এখন অভিনয়ে বা নির্দেশনায়, বা তারা অনেক বেশি হচ্ছে কানেক্টেড, আন্তর্জাতিক চোখ, তাদের দেখার জগৎটা অনেক বেশি, কাজেই অনেক ক্রিয়েটিভ কাজও আমরা পাচ্ছি, অভিনয়েও অনেক নতুন মাত্রা যোগ হয়েছে, ভাল লাগে। স্যারের কাছে যদি আসি, একই বিষয়ে আপনি কি বলবেন স্যার? 20 বছর বা 30 বছর আগে থেকেই বলি, টেলিভিশন নাটকে যে অভিনয়, যখন স্যাটেলাইট চ্যানেল ছিল না, আমরা বিটিভির উপর নির্ভর করতাম, তখন যেভাবে একাগ্র চিত্তে আমরা নাটক দেখতাম, উপভোগ করতাম, পরে আস্তে আস্তে যখন প্রাইভেট চ্যানেলগুলো হাজির হলো, যেমন এটিএন প্রথমে আসলো, তারপরে ইটিভি আসলো, তখন আমরা একটু আলাদা একটা স্বাদ পেতে লাগলাম। কন্টেন্ট অনুযায়ী অভিনয়ের বৈচিত্র্য আমরা খুঁজে পেলাম আর কি। এবং এইভাবে আস্তে আস্তে যখন আরও স্যাটেলাইট চ্যানেলগুলো বাড়লো, প্রাইভেট চ্যানেলগুলো বাড়লো, তখন যে জায়গাটা তৈরি হলো সেটা হচ্ছে যে টেকনোলজির একটা উন্নতি ঘটলো, ডিজিটালে আসলাম, পার্সপেক্টিভগুলো 35 মিলিমিটারে, যেগুলো আমরা যে পার্সপেক্টিভটা আমরা ধরতে পারতাম, কিন্তু এখনকার আধুনিক ক্যামেরাগুলোতে সেই পার্সপেক্টিভটাও আমরা ধরতে পারি, বেটাকামে পারতাম না কিন্তু। কাজেই এই টেকনোলজির সাথে সাথে আমাদের অভিনয়ের পরিবর্তন ঘটলো। কিন্তু আগে যখন আমরা বিটিভিতে অভিনয় করতাম তখন 3টা ক্যামেরা আমরা মুখস্থ করতে হতো, এবং আউটডোর শুটিং আমরা খুব কম করতাম। শুধু যুগের পরিবর্তনে শুধু তো আমরা
শিল্প সাহিত্য সংস্কৃতির পরিবর্তন দেখছি না, পাশাপাশি টেকনোলজিরও পরিবর্তন ঘটছে। এবং এই টেকনোলজির সাথে সাথে কিন্তু আমাদের মানসিক এবং অভিনয় যে বৈচিত্র্য সেটারও পরিবর্তন ঘটছে, কিন্তু এডিটিংয়েরও একটা অদ্ভুত পরিবর্তন ঘটলে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আগের যে আমাদের যে মানসিকতা নিয়ে যে নাটকগুলো আমরা দেখতাম এবং উপভোগ করতাম, এখন কিন্তু আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গেছি। আমার ছোট ভাই সুজন, ওর একটা নাটক যাচ্ছে ইটিভিতে, দীপার একটা নাটক যাচ্ছে বিটিভিতে, একই টাইমে, কোনটা দেখবো আমি? তাহলে দুজনকেই তো আমাকে কৈফিয়ত দিতে হবে, যাই দেখেছেন নবাব ভাই, তাহলে আমার অর্ধেক ওর দেখতে হবে, অর্ধেকটা ওর দেখতে হবে। কর্মসংস্থান কিন্তু প্রচুর হচ্ছে, অভিনয়ের সংখ্যা, অভিনেত্রীর সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী কিন্তু দিন দিন তাদের কিন্তু আপগ্রেড করছে অভিনয়। অনেক প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে বলেই হচ্ছে এটা, কিন্তু মানে কাজ বাড়ছে, প্রতিযোগিতা বাড়ছে, হ্যাঁ, দক্ষতাও বাড়াতে হচ্ছে। হ্যাঁ, অনেকে একটা প্রশ্ন করেন, আহারে আগের বিটিভিতে কি বসে সুন্দর সামাজিক নাটকগুলো দেখতাম, পারিবারিক নাটকগুলো দেখতাম, এখন কই ওই নাটক? আমরা না, ভুল, এখনো হয়, কিন্তু আমরা দেখার সুযোগ পাই না। কোন চ্যানেলে কখন কোনটা হচ্ছে এটা তো আমরা জানি না। ভালো লাগলো আগের নাটক এবং এই নাটকের সময় যে পার্থক্য হচ্ছে, কিন্তু দিন দিন যারা আমরা অগ্রসর হচ্ছি সামনের দিকে, এটা আমাদের জন্য ভীষণ আশার কথা। এবার দীপাপুর কাছে আসবো। একই বিষয় আমি খালি বলতে চাচ্ছি যে শাহেদ ভাই সহ আপনারা দুজনে যদি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেন, যে আমরা যেমন হয় না যে ঈদের অনুষ্ঠান, আগে আমরা একেবারে বসে একটা আয়োজন থাকতো যে ঈদের 7 দিন ব্যাপী কী অনুষ্ঠানমালা থাকছে, আমরা সেগুলো দেখবো, এবং পরিবারের সবাই মিলে ঈদের দিন একটা বিশেষ নাটক কিংবা একটা ম্যাগাজিন অনুষ্ঠান সেটা দেখবে, যেমন খাবার টাবার আয়োজন করে নিয়ে টেলিভিশনের সামনে বসা, একদম যৌথভাবে পরিবারের সবাই মিলে, মানে এই সময়টা আপনারা কিভাবে উপভোগ করতেন? প্রথমে বলি যে এখন যেমন ঈদের দিনগুলো বাড়ছে, আগে 3 দিনের প্রোগ্রাম নিয়ে হতো, 3 দিন ঈদের অনুষ্ঠান, তারপরে শুরু হলো 7 দিন, তারপরে 9 দিন, এখন বোধহয় 9 দিন এরকম। আমার ক্ষেত্রে যেটা আসলে আগের আর এখন বলতে গেলে, সেটা হচ্ছে আগে আমার নাটক থাকতো অনেক বেশি, নিজের একটা প্রিপারেশন থাকতো যে আচ্ছা অনেকগুলো, এমনও হয়েছে যে দেখা গেছে একটা ঈদে 20-22টা নাটক করেছি। তো ওই 20-22টা নাটকের মধ্যে কোন নাটকটা দেখব, কখন দেখব, এরকম একটা ব্যাপার কাজ করতো। আর এখন হচ্ছে বেছে বেছে অন্যদের কাজ দেখার চেষ্টা করি, যে যেই কাজগুলোর কথা শুনি যে এই কাজগুলো একটু ভালো হয়েছে, সেগুলোর একটা লিস্ট থাকে। আর এখন তো ইউটিউবের কল্যাণে হয়তো পরেও দেখার একটা সুযোগ থাকে। এভাবে করেই আসলে ঈদের অনুষ্ঠানগুলো দেখা হয়, মানে দর্শক হিসেবে। যখন নিজে অনেক বেশি কাজ করতাম বা শুধুমাত্র আমাদেরকে ঘিরেই কাজটা হতো, তখন এক্সাইটমেন্টটা অবশ্যই অনেক বেশি ছিল, কারণ হচ্ছে নিজেকে কত ডিফারেন্টভাবে প্রেজেন্ট করা যায়। আর এখন যেটা হয় যে অন্যদের কাজের ভিড়ে নিজেরা যখন ইনভলভ হই, তখন ওর মাঝখান থেকে একটু ডিফারেন্ট কি করা যায় সেটার একটা চেষ্টা থাকে, যে আচ্ছা একটা ডিফারেন্ট একটা চরিত্রে যদি অভিনয় করতে পারি, বা একটু ডিফারেন্ট একটা গল্পের সাথে যদি নিজেকে ইনভলভ রাখতে পারি, এরকম একটা কাজ করে আর কি। বাহ, শাহেদ ভাই, হয় না যে আপনি মানে একই সময়ে 8:30টার সময় বা 9:45টার সময়, মানে 4টা চ্যানেলের মধ্যে 3টা চ্যানেলের মধ্যে আপনার নাটক যাচ্ছে, আপনি সেক্ষেত্রে বাছাই করেন কিভাবে যে আমি কোনটা দেখবো? নিজের নাটক দেখি না। আচ্ছা আচ্ছা, না, ইউজুয়ালি যেটা যখন করার পরে অনিয়ারের সময় আমি দেখি না, কারণ দেখলে পরে অনেক ভুল দেখি নিজে, অনেক মনে হয় যে এটা ঠিক হয় না, এক্সপ্রেশন ঠিক হয় না, এটা মনে হয় ডেলিভারিটা ঠিক হয়নি, ওর জন্য আমি দেখি না, বাট বেশি ইরিটেশন হয়। তো মানে আমার যেটা একটু বলার সেটা হচ্ছে যে প্রোগ্রামের যে টপিকটা, মানে যে মানে ইভেন্টটা একাল সেকাল নাটকের, আমার আসলে পুরাটাই একাল। যদি বলেন যে আমি নাটকের একাল একসময় আমার দর্শক হিসেবে ছিল, এখন হয়তো বা দর্শক এবং আমি নিজেও সক্রিয়ভাবে অভিনয় করছি, তো আমার সেকাল নাই, পুরাটাই একাল। এবং আমার একাল শৈশবে যেমন আমি একটা ভালো কাজ দেখলে আমি সেখানে মনে করতাম, আমি যদি এই কাজটা করতে পারতাম, আমি যদি এই অভিনেতার জায়গায় অভিনয়টা করতে পারতাম। তো আমার একাল এখন অভিনেতা হিসেবে আমিও যখন দেখি অন্য কারো একটা ভালো কাজ দেখলে আমার একই অনুভব হয়। এবং আমার শৈশবে নাটকের অনেক বড় একটা অংশ জুড়ে আছে রেডিও। আচ্ছা, আমার কাছে রেডিও নাটক তখন ছিল অনেক বেশি আকর্ষণীয় জিনিস, এবং প্রতিটা মানে নাটক এত উচ্চমানের ছিল বলছি এই জন্য যে ওইটা এখন আর হয় না ওই ধরনের নাটক, যারা পারফরমেন্স করতেন।
আমি ভিজুয়ালি দেখতে পারতাম তাদের একদম পারফরমেন্সটা দর্শক মানে শ্রোতা হিসাবে। একটা ভালো নাটক আমাকে আসলে ঈদের আনন্দের মতো আনন্দ দিত। তো টেলিভিশনের ক্ষেত্রেও তাই, একটা ভালো টেলিভিশনে যে কাজ হতো সেটা আমাকে একদমই ঈদের আনন্দ দিত। আলাদাভাবে ঈদের কোনো প্রোডাকশন আমাকে খুঁজতে হতো না, যদিও আমরা দেখতাম হয়তো ঈদের বিভিন্ন প্রোডাকশন, কিন্তু যে কোনো ভালো নাটকই আমাকে ওই সময়, সেটা মঞ্চে হোক টেলিভিশন হোক, অনেক বেশি আকৃষ্ট করতো, অনেক বেশি মনোযোগ করে রাখতো। আরেকটা বিষয়, দর্শক হিসাবে এমন একটা সময় দেখেছি যে সময় আসলে বিটিভির সমস্ত বড় বড় অভিনেতারা, গোলাম মোস্তফা সাহেব, ফতেল ওয়ানি সাহেব, বা এই যে রেশমা, আজমেরি জামান রেশমা, রওশন জামিল, তারপরে হচ্ছে নন্দিনী করলেন যে দিলশাদ খানম, হ্যাঁ দিলশাদ খানম, সেখান থেকে যে সুবর্ণ মুস্তফা, হুমায়ুন ফরিদি, আফজাল হোসেন, রাইসুল ইসলাম আসাদদের, আলী জাকের, ওনাদের যে উত্তরণের টাইম, সেখান থেকে তার পরবর্তী সময় যে এই যে প্যাকেজ বলে যে প্রাইভেটাইজেশনের একটা যে গেল, সেখানে আমরা তৌকির আহমেদ, জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, আফসানা মিমি, শমিকা ইসার, বিপাশা হায়াত, এইরকম একটা ইয়েদের দেখেই, এবং ওই সময় এইরকম আতিকুল হক চৌধুরী, তারপরে আব্দুল আল মামুন, রিয়াজউদ্দিন বাদশাহ, ওনারা যে ব্যক্তিগত জায়গায় যে জামগুলি দিয়েছিলেন, মুভগুলি দিয়েছিলেন, সেটারই ফল কিন্তু আমাদের এখনকার একালে আমরা ভোগ করছি। এবং ওই যে শুধুমাত্র টেলিভিশনের মধ্যে যখন ওনারা করতেন, যাদের নাম প্রথমে বললাম, তখন সবাই মিলে আমরা যে জিনিসটা দেখতাম, এলাকার সবাই মিলে, একটা বাসায় টেলিভিশন আছে, সবাই মিলে যে জিনিসটা দেখতো, সেখান থেকে এখন একদম হেডফোন দিয়ে হাতের মুঠোর মধ্যে, আমার নিজের হাতের মুঠোর মধ্যে আমার যেটা দেখার আমি দেখছি নিজের পছন্দ মতো, সেই জায়গাটা যে উত্তরণটা, এই পুরাটাই তো একালের জার্নি আসলে। ওইটাকে আমি সেকাল বলতে রাজি না, বা এই কালটাকেও আসলে কোনো সময় আমি সেকাল বলতে রাজি না, এটাও আমার একাল। সত্যি শাহিদ ভাই, মানে আসলে কাজ তো সবসময় কাল উত্তীর্ণ, হ্যাঁ আসলে সবসময়ই এই কাল। হ্যাঁ, ওই খালি যে রেডিও নাটকের কথা বললাম, আমার কাছে কিন্তু থ্যাংক ইউ সুজন, মানে রেডিওর কথা ভীষণ ভালো। ওই প্রসঙ্গে মনে হতো আমার যে শুক্রবারে বিকেল 3টের সময় একটা নাটক হতো, আবার নিশুতিতে একটা নাটক হতো রাতে 2টার সময়, মানে এটা আমিও শুনেছি, আমি রেডিওটা কোলে নিয়ে ঘুমাতাম, মনে আছে আমার। রেডিওতে যেমন পরিচয় করানোর সময় রেডিও কথাটা উল্লেখ করো না, করে না, করি না আমরা, কিন্তু আমরা কিন্তু খুব সিরিয়াসলি মানে ভালোবেসে রেডিও নাটকটা করতাম, মানে বা করি এখনো সময় পেলে। রেডিওটা আসলে তো যেহেতু আমাদের মানে শ্রবণের কাজ, মানে ভাষাগত দিক থেকে আমাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করেছে বেতার। হ্যাঁ, তো সেই জায়গা থেকেও একটা অবদান এখনো আছে, আমার মনে হয় অনেকটাই মেইনটেইন এখনো হয়। যেহেতু শুদ্ধ ভাষার একটা চর্চার প্রবণতা আমাদের আগেও ছিল, এখনো আছে, ভাষাগত অনেক সমালোচনা আলোচনা হয় আমাদের বর্তমান সময়ের নাটক নিয়ে, বিভিন্ন রকমের কন্টেন্ট নিয়ে। স্যার যদি এবার একটু মানে ভাষাগত আমাদের যে নাটকের আগের ব্যবহার এবং এখনকার ব্যবহার, শুধু টেলিভিশন না, রেডিও কিংবা অন্যান্য ক্ষেত্রে, চলচ্চিত্রে, সব জায়গায় বিষয়টা নিয়ে যদি একটু বলতেন স্যার। না, বাংলা ভাষা তো ভীষণ বৈচিত্র্যময় একটা ভাষা অবশ্যই, এবং আমাদের যে বিভিন্ন অঞ্চলগুলো, সেই অঞ্চলের তো নিজস্ব একটা ভাষা আছে। এর বাইরে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের যে বর্ণমালা, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এর যে উচ্চারণগুলো, যে উচ্চারণের মধ্য দিয়ে আমরা প্রমিত বাংলাটাকে আমরা বোঝার চেষ্টা করি বা বলার চেষ্টা করি, যেটাকে আমরা শুদ্ধ বাংলা বলি, সেটা একটা ভাষাগত দিক। আমার মাতৃভাষাটাকে যদি আমি সুন্দর করে না বলি, তাহলে আমার কোনো অধিকার নেই ভাষা বলার। হ্যাঁ, আঞ্চলিক ভাষা অবশ্যই বলবো, কেন বলবো না, ওটাও তো একটা বৈচিত্র্য আমার। কিন্তু বেশ কিছুদিন ধরে একটা যেটা আমার কাছে খুব পীড়াদায়ক মনে হয়, একই ফ্যামিলিতে বাবা, মা, ভাই, বোন, চাচা, ভাতিজা, একজন এক এক অঞ্চলের ভাষা বলছে। প্রমিত বাংলা বলাটাও যেমন উচিত, তেমনি প্রতিটা অঞ্চলের আঞ্চলিক ভাষাটাকেও বিকৃত করার অধিকার নেই। আজকে যারা নাটক নির্মাণ করেন, সত্যি কথা বলতে কি অনেকেই ভাষা জ্ঞান রাখেন না, যার জন্য এই গণ্ডগোলগুলো হয়। পরিবারের একজন এক এক রকম ভাষা বলছে, এটা কিন্তু নিয়ন্ত্রণ কে করবে? ডিরেক্টরিয়াল কাজ তো এগুলো, অবশ্যই, তাই না? তারপরে জোর করে অশুদ্ধ বলারও একটা প্রবণতা আছে, অশুদ্ধ বলে, শুদ্ধ বললে যেন জিনিসটা ন্যাচারাল হলো না, এরকম একটা ব্যাপার। কেন জানি মনে হয় যে নাটক শুনলে বা নাটক দেখলে একটা মাত্র জায়গা যেখানটাতে শুদ্ধ ভাষাটা আমরা শুনতে পারি, দেখতে পারি। আর হয় না যে আমরা, এটা তো আমাদের আদর্শ হয় নাটকের চরিত্রগুলো,
যে আমরা যদি এদের মতন করে কথা বলতে পারতাম, এরকম সুন্দর করে কথা বলতে পারতাম, এটাও তো একটা জায়গা যেখানে অন্ততপক্ষে কিছু না কিছু শেখা যায়। আর একটা বিষয় হচ্ছে আঞ্চলিক ভাষা নাটক হচ্ছে, হবে কেন হবে না, অবশ্যই হবে। আমাদের আঞ্চলিক ভাষাগুলোকে পরিচিত করে দেওয়ার দায়িত্ব তো আমাদের অবশ্যই। তার মানে না জগা খিচুড়ি। আর এই নিয়ে একটা মজার গল্প আমি একটু বলি, অভিজ্ঞতা। একটা শুটিংয়ে প্রথম দিন তো স্ক্রিপ্ট পড়ে আমি বুঝতে পারছি না গ্রামের ক্যারেক্টার, মানে আমি কিভাবে কথা বলবো। বলে স্বাভাবিক আপনি যেভাবে বলেন, তা আমি তো শুদ্ধ ভাষায় প্রমিত বাংলায় কথা বলি। আমি শুরু না না আপনি স্বাভাবিক কথা বলেন। আমি বলছি তো, তা বলে আরে ভাই হইতেছে না। হ্যাঁ আমি তুমি এবার বলো যে তোমার স্বাভাবিক ভাষা, আমার স্বাভাবিক না এটা যেটা বলছো। যে উদ্দেশ্য নিয়ে একটা আঞ্চলিক সংস্কৃতি, একটা ইম্পর্টেন্ট জিনিস ভাষা, সেটাকে পরিচিত করার মনে হয় উদ্দেশ্য না, মানে প্রচেষ্টাটা সেই জায়গায় না। যারা আঞ্চলিক ভাষাকে ব্যবহার করেছেন, শুধু আঞ্চলিক ভাষা না, আমরা যেটাকে অশুদ্ধ ভাষা বলছি, বিকৃতভাবে শুধু হ্যাঁ এটা ব্যবহার করেছেন শুধুমাত্র কমেডি বানানোর ক্ষেত্রে। তারা সমস্ত কিছু বিনোদন, বরিশালের ভাষাতে আমি বিনোদন খুঁজবো, নোয়াখালীর ভাষাতে আমি বিনোদন খুঁজবো, পাবনার ভাষাতে আমি চরম বিনোদন খুঁজবো। যেন কোনো কষ্টের কোনো কিছু ওই জীবনে নাই, ওই জনযাত্রায় কোনো, ওই জনজীবনে কোনো বেদনা নাই। ঢাকা ভাষা মানে আইছস গেছো তেমনি কইরা একটু কমেডি করলাম, একটু মানে ভাষাটাকে সাহেব যেটা বলতে চাচ্ছেন, ভাষাটাকে আমরা বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করছি, অথচ এটা কিন্তু আমার সম্মানের জায়গা হওয়া উচিত। শুধু কমেডির ক্ষেত্রে সঠিকভাবেও বলছি না, দুঃখের কথা। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আমি যদি চেঞ্জ করি, সেটা হচ্ছে যে আগে নাটকের তো আমরা বাইরের দিকটা বললাম, ভেতরের দিকটা মানে পেছনের দিকটা, আগে মহড়ার একটা বিষয় থাকতো। আপনারা যারা টেলিভিশনে কাজ করতেন, আমি শুরুতে কিছুটা পেয়েছি। আমার মনে আছে প্রথম একটা নাটক আমি করেছিলাম টেলিভিশনে, দীপাপুর সঙ্গে 3 ক্যামেরা, এটা আমার অভিজ্ঞতা। তখনও দেখতাম যে রিহার্সাল করতেন 4 দিন। রেডিওতেও আমরা এইটা একটু বলেন, দীপাপু বলবেন এবং জলি ম্যাম বলবেন। বেতারেও আমরা 4 দিন রিহার্সাল করতাম, টেলিভিশনেও 4 দিন রিহার্সাল একদম কম্পালসারি ছিল। এটা স্বাভাবিক, মানে রেকর্ডিং এর ডেট শুধু দেওয়া না, তার সাথে রিহার্সালের ডেট এবং সবাই ঠিক সময়ে আসা। এখন তো এরকমও হয় স্ক্রিপ্টটাই হয়তো শুটিং স্পটে গিয়ে পাচ্ছি আমরা, পাওয়া যাচ্ছে, প্রায় তাই হয়। মানে কোনো রিহার্সাল, এবং অনেকে তো আবার স্ক্রিপ্ট চাইলে মাইন্ডও করে, হ্যাঁ যে স্ক্রিপ্ট চাচ্ছে। মানে তখন আমরা যাদের অভ্যেস আছে, তখন আমরা কি করি, শটের আগে বারবার রিহার্সাল দিতে চাই। হ্যাঁ, যে আবার কিছু ডিরেক্টরের থাকে যে যত বেশি সিকোয়েন্স করবে, এখন রিহার্সাল দিলে সিকোয়েন্স সময় নষ্ট। কিন্তু আমি রিহার্সালটা এখনো প্রেফার করি। এই যে রিহার্সাল আমরা আগে দিতাম মিনিমাম 3 দিন, 4 দিন তো হতোই, কখনো কখনো 3 দিন, কমে আসলো 2 দিন, তারপরে কমে আসলো 1 দিন, তারপরে যেদিনকে শর্ট হবে সেদিন কি স্ক্রিপ্ট দিল, সেদিন কি ইয়ে হলো। কিন্তু কেন যে আর্টিস্টগুলো সেই নাটকে যখন অভিনয় করছে, সেই আর্টিস্টরাই তো শিডিউল নাই, আর্টিস্টরাই তো আমরা অনেক ব্যস্ত, শিডিউল দিতে পারি না, 2 দিন রিহার্সাল করতে পারি না, আমরা কেউ কেউ দিতে চাই। নাটক আমরা যারা করি, আমরা একটা অনেক বড় পরিবার। নাটকের পারফর্মাররা, যারা অভিনেতা অভিনেত্রীরা আছেন, কলাকুশলীরা আছেন, তারা সবাই একটা পরিবার। আমি শুনেছি, আমি পাইনি সেটা, যে রিহার্সাল আগে হতো 3 দিন 4 দিন, একদিন একজন মানে এটা খাবার নিয়ে আসতো, একজন এরকম একটা মানে শরবত বানিয়ে নিয়ে আসতো। হ্যাঁ, মানে অদ্ভুত। এরকম কোনো অভিজ্ঞতা দীপাপুর আছে কিনা? একদম প্রথম দিকে পেয়েছি, একদমই প্রথম দিকে, এই যে বিটিভিতেই খুব শুরুর দিকে আমার সৌভাগ্য হয়েছিল রিয়াজউদ্দিন বাদশা, তারপর হাসান হাবিব, ওনাদের সাথে কাজ করার। তখন আমি 1-2বার পেয়েছি যে এরকম হয়তো খুব আয়োজন করে রিহার্সেল হচ্ছে, চা পুরি বা বাসা থেকে কেউ হয়তো বক্সে করে কিছু একটা নিয়ে আসছে, এই জিনিসগুলো তখন পেয়েছি। তো ওইটা আসলে একটা অন্যরকম একটা ইমেজ ক্রিয়েট হতো। আর সবচেয়ে বড় বিষয়টা আমার কাছে পজিটিভ যে বিষয়টা মনে হয়, যে একটা গল্পের মধ্য দিয়ে আমরা 3-4টা দিন মনে হয় যে এইটার ভেতরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি গল্পের মধ্যে। এখন কাজ করতে গিয়ে অনেক সময় আমি কমপ্লেন করি, আমার চোখে ধরা পড়ে বা আমার কাছে মনে হয় প্রবলেম মনে হয় যে কো আর্টিস্টের সাথে অ্যাক্টিং করছি, আমি বুঝতে পারছি যে হি অর শি ইজ নট ইনটু ইট, মানে
কোনোভাবেই সে এটার ভেতরে নাই। হয়তো তাকে বলা হচ্ছে যে এরকম এরকম একটা সিন, প্রত্যেকটা সিনে মনে হচ্ছে যে সে নতুন করে আসছে। তো এর মধ্যে আমি আমার এক কোয়ার্টিস্টকে বলছিলাম যে আপনি কিন্তু জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছেন না, মানে আপনি প্রত্যেকটা সিনে মনে হচ্ছে যে এটাই নতুন করে শুরু করছে, এটাই প্রথম সিন এরকম মনে হচ্ছে তার। কিন্তু প্রত্যেকটা গল্পের তো একটা জার্নি আছে, একটা মুড আছে, মুডের একটা জার্নি আছে, যে মাঝখানে গিয়ে কিন্তু আমার প্রথমের মতো মুড থাকবে না, বা লাস্টে গিয়ে আমার কিন্তু মাঝখানের মতো মুড থাকবে না। কিন্তু রিহার্সাল করলে সেটা কিন্তু এই শুরুর আগেই এই জিনিসটা মাথায় ঢুকে যায় এবং মনে হয় যেন আমি একটা জগতে প্রবেশ করলাম, এখন আমি এখান দিয়ে হাঁটবো, এরকম একটা ফিলিং কাজ করতো আর কি। এরকম এই জিনিসটা, এই যে জার্নিটার কথা বলছি দীপা, পারিবারিক একটা আমরা বন্ধন পাই, ফ্লেভার পাই না, পাই। এটার পিছনে একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে মঞ্চ। তুমি দেখবে সেই সময়ে বা এই সময়েও অধিকাংশ, আমি বলতে পারি প্রায় 99% যারা বিটিভিতে অভিনয় করতেন তারা কিন্তু মঞ্চ থেকে আসা, এরকম। এবং এই যে মঞ্চে নাটক করতে গেলে যে রিহার্সালের সময়টা দিতে হয় আমাদের, এবং সেখানে যে আমাদের একটা পারিবারিক সম্পর্ক একটা তৈরি, তুমি নাটক করো, তোমার দল আছে, অনেকেরই দল আছে, আমারও দল আছে, আমরা দেখেছি ওইখান থেকে কিন্তু এই জিনিসটা তৈরি হয়েছে। এবং ওরাই কিন্তু পারফর্মাররা যারা মঞ্চের, তারাই কিন্তু বিটিভিতে এসে, এবং পরবর্তীকালে সবার কথা বলছি না আমি, সবাই যে মঞ্চে নাটক করি যে এখানে এসে বিশাল অভিনেতা, এক সময় কিন্তু সবাই ছিলেন। এবং ওই ট্রেনটা কিন্তু চলে এসেছে দীর্ঘদিন বিটিভিতেও। আমরা দেখি, আমি যখন থিয়েটার করেছি তখন ফেরদৌসী ভাবি দেখতাম সবার জন্য খাবার আনতেন রিহার্সেলে, সবার জন্য, এবং কে কি ভালোবাসে সেটাও তিনি নিয়ে চলে আসতেন বাড়িতে। তা এই যে, এবং বিটিভিতেও দেখেছি শর্মিলা আপা যেমন কাবাব, শর্মিলা আপা যেমন, হ্যাঁ, খাবার নিয়ে চলে আসতেন। এইটা কিন্তু ওখান থেকে আসা, বিটিভি মানে মঞ্চের একটা ঐতিহ্য ওখান থেকেই আসে। কিন্তু আগে যে পারস্পরিক যে একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে, আমি হুট করে এসে একটা জিনিস করব আর একটা অ্যাফিলিয়েটেড হয়ে 2-3 দিন থেকে যে কাজটা করব, সেটার ডিফারেন্স তো হবে অনেকদিন পরে। এটা না, দেখো দুইটা লেয়ার, একটা হচ্ছে পারস্পরিক রিলেশন প্লাস নাটকের ভেতরের যে রিলেশন, সেখানেও দুইটাই বিল্ড আপ হয়ে যাচ্ছে, বিল্ড আপ হচ্ছে। মানে আমি নাটকের চরিত্রের ভেতরেও ঢুকতে পারছি, আর যে মানুষটা আমার সহশিল্পী বা কোয়ার্টিস্ট, তার সঙ্গে না আমার একটা সম্পর্কটা তৈরি হচ্ছে, আমি তাকে ভয় পাচ্ছি না বা মানে শাই ফিল করছি না। হয় না 3 দিন বা 4 দিনের রিহার্সালে তার সঙ্গে আমার একটা আন্তরিকতা তৈরি হয়ে যায়, ওয়ান সর্ট অফ ওয়ার্কশপ আর কি। হ্যাঁ, ওয়ার্কশপ। এটা বলতে আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয়টা হচ্ছে যে মঞ্চে যারা অভিনয় করেন বা অভিনয় করতে করতে যেভাবে একজন অভিনেতাকে, অভিনেত্রীকে ডিরেক্টর যেভাবে বলেন, ক্যারেক্টার অ্যানালিসিস করেন যেভাবে, সেই অভিনেতারা যদি টেলিভিশনে অভিনয় করতে আসেন তখন কিন্তু যে কোনো ক্যারেক্টার তারা অ্যানালিসিস করতে বা বুঝতে খুব সময় লাগে না। একদম নতুনদের যতটা সময় লাগে ওদের কত সময় লাগে না। কিন্তু যেটা দীপ একটু আগে বললো যে জার্নির মধ্যে দিয়ে আসছে না, তো সে যদি মঞ্চের কাছ থেকে শিখে আসতো তাহলে ওটা জার্নিটা ধরতে খুব সুবিধা হতো। পরিবারের কথাই যেহেতু আসলো, নাটকে আমরা একটা না বড় ক্যানভাস দেখতে পেতাম, যেখানে বাবা মা, ভাই বোন, দুলা ভাই, একটা মজার মজার চরিত্র, মামা একটা মজার চরিত্র, এই ধরনের অনেক বড় ক্যানভাসে বড় পরিসরে পারিবারিক বন্ধন নিয়ে মানে নাটক হতো। এখন নাটকের অভিনেতা অভিনেত্রী কমতে কমতে 2-3 এসে ঠেকেছে। এই জায়গায় মানুষের কাজের ঘাটতি ঘটছে। যারা অভিনেতা অভিনেত্রী আছে অনেকে বসে আছেন অথবা কাজটা করতে চান, করতে পারছেন না। আবার জায়গাতে চোখের আরামটাও কমে গেছে, মনে হয় যেন মানুষের কি মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখবেন? আমার এবার একটু ভালো অভিজ্ঞতা হয়েছে। আমি এবারের মেরিল প্রথম আলোর জুরি বোর্ডে ছিলাম। আচ্ছা, অনেকগুলো নাটক দেখতে হচ্ছে, প্রায় 40-50টা। আমি কিন্তু এইবার খুবই আশাবাদী যে অনেক নাটক পেয়েছি পারিবারিক, সামাজিক, এই ভাই বোন, মা বাবা রিলেশন নিয়ে এবার দেখলাম। আমার গত বছর, তার আগের বছর কিন্তু খানিকটা কম ছিল। আমরা কিন্তু একান্নবর্তী পরিবার বলতে এখন আর এখানে দেখি না, গ্রামে কিছুটা এখনো আছে হয়তো, তাই না? তো এখন এই যে তুমি একটু আগে বললে যে 3-4 একই পরিবারের 3-4 জনের কাহিনী বা 2 জনের কাহিনী, তো এখন বর্তমান যে সমাজ ব্যবস্থা, নাগরিক সমাজ যেটা, সেটা তো 4 জনেরই, 2 থেকে 3 জনের, 4 জনেরই। তো
এখন জলি যেটা বললো যে ও আমার যতদূর ধারণা ও যে নাটকগুলো 91বর্তী পরিবারের নাটক দেখেছে বা আরও বৃহৎ কোনো 12-14 জন পরিবারের নাটক যারা দেখেছে ও দেখেছে, আমার মনে হয় সেটা গ্রামের কোনো পরিবেশের বা গ্রামীণ কোনো কাহিনী, আমার যতদূর ধারণা। আগেকার দিনের যে নাটকগুলোতে বিভিন্ন ধরনের চরিত্র দেখা যেত, সেই নাটকগুলোতে আমরা কি দেখতাম যে ওই ডিফারেন্ট চরিত্রগুলোর জন্য এমন না যে শুধুমাত্র তথাকথিত স্টার অ্যাক্টর প্রধান চরিত্র করছেন, স্টার অ্যাক্ট্রেস প্রধান চরিত্র করছেন, তা না। কিন্তু দেখা গেল একটা মামা চরিত্রের জন্য আলী জাকেরের মতো অভিনেতাকে দরকার, টিচার ক্যারেক্টারের জন্য হুমায়ুন ফরিদিকে দরকার, একটা দাদা বা একটা বাবার ক্যারেক্টারের জন্য আবুল হায়াতকে দরকার, মানে দরকার ওখানে ওনাকে লাগবে, এটা ওনাকে দিয়েই করতে হবে। কিন্তু এখন যে আমরা যে প্রোডাকশনগুলি দেখছি, এখনকার যে সুন্দর একটা শব্দ আমরা বলি কন্টেন্ট, সেখানের মধ্যে যে চরিত্রগুলো নায়ক নায়িকা ভিন্ন দেখতে পাই, সেখানে আসলে অন্য চরিত্রগুলো তখনই থাকে যখন আসলে যে কাউকে দিয়ে চরিত্রগুলো করানো যায়। এখন আর একজন ওয়াহিদা মল্লিক জলিকে লাগে না, সরি আমি নামটা মেনশন করছি, রহমত আলীকে লাগে না, একজন রাইসুল ইসলাম আসাদকে লাগে না। এই জন্য লাগে না যে তাদের আসলে যেই অ্যাজ অ্যান আর্টিস্ট তাদেরকে যেই এফার্টটা করার জন্য যে অর্থমূল্যটা দিতে হবে, সেটার থেকে আমি তার থেকে 10 ভাগের 1 ভাগ দিয়ে অন্য যে কাউকে পেয়ে যাচ্ছি। ওয়ার্ল্ড ওয়াইডও যেখানে ডিফারেন্ট চরিত্রে অভিনয় করেন যে অভিনেতারা, তারা তো একটা ক্লাস তো আছেন যে তাদের তো আসলে এই স্কিলটা ডেভেলপ করার জন্য তো দীর্ঘ একটা সময়ের শ্রম, মেধা, মনোযোগ, জীবনের মানে জীবনগত যত রকমের ক্রাইসিস আছে নিতে হয়েছে। তো ন্যাচারালি তো একজন হুট করে চলে এসছে যেই লোক, সে এসেই তার কাছে যদি এখন মিনিমামতম একটা টাকা পায়, তার কাছে অনেক কিছু। তো আমার মনে হয় এইটার সাথে একটা বাজেটও ইনভলভ। আমার অনেক বেশি টাকা নিজের করে রাখতে হবে, যত এদের দিয়ে পারপাস সার্ভ হয়। আমার পারপাস সার্ভের হিসাব এর বাইরে মনে হয় একটু ভাবনার দরকার আছে। এটা একটা বিষয় এখনকার সময়। দুইজনের গল্প হতে পারে, কিন্তু প্রত্যেকটা গল্পে জোর করে দুইজন না, সেটা মানে প্রয়োজন। শুধুমাত্র এই কারণেই প্রসঙ্গের অবতারণা করা, চরিত্রগুলো যেন প্রয়োজনে আসে। যদি এরকম হতো যে একটা কন্টেইনারে দুজন আটকা পড়েছে, তাহলে দুজনের গল্প হতে পারতো। লিফটে দুজন হতে পারে যে আমাদের এখন পরিবার ছোট হয়ে আসছে, ঠিক আছে, কিন্তু দিনে একবার নিশ্চয়ই একটা মা চলে আসছে, একটা সবজিওয়ালা আসে, নিচে একটা কেয়ারটেকার থাকে। এটা ছাড়াও আমি যেটা বলতে চাচ্ছি যে মা দূরে থাকে, হ্যাঁ, বাবা দূরে থাকে, মানে তার সঙ্গে তো কমিউনিকেশন হয়, ফোনে। আমার কথা হচ্ছে যে গল্পের প্রয়োজনে যে কয়টা চরিত্র আসা দরকার, সেগুলো যেন আসে। মানে সেগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র হ্যাঁ মা ফোনে, মা তুমি ভালো আছো, ওই ফোনটাই এখন 10টা ক্যারেক্টার। মা কি বলছে সেটাও, অথবা কেউ হয়তো ভয়েস ওভার দিয়ে দিচ্ছে। না এখন তো ফোন 10টা ক্যারেক্টার করে ফেলছে, একটা ফোনই 10টা ক্যারেক্টার করে ফেলে। এবার একটু পার্সোনাল বিষয়ে যাব। শাহেদ আলী ভাই এবং দীপা আপু, আমি জানি পার্সোনালি আপনি, দর্শক অনেকেই হয়তো বা জানে না যে আপনি অভিনেত্রী হবার আগে আপনার আরেকটা পরিচয় ছিল, সেটা হচ্ছে বিমানবালার কাজ করতেন আপনি, এবং তারপরে আপনি অভিনয়ে যুক্ত হলেন। শাহেদ ভাই নির্দেশনার কাজ করতেন, সহ নির্দেশনার কাজও করতেন, এবং সেই সঙ্গে তারপরে অভিনেতা হিসেবে যুক্ত হলেন এবং আমাদের মাঝে ব্যাপকভাবে সমাদৃত। এই যে আপনারা নাটককে ভালোবেসে নাটকের সঙ্গে জীবন জড়ালেন এবং দুজন নাটকের মানুষ একসঙ্গে আবদ্ধ হলেন, এই কাজটা করতে গিয়ে আপনাদের সন্তান, আপনাদের সংসার, আপনাদের মা বাবা, এই সব কিছুকে কীভাবে, মানে আমিও তো একজন অভিনেতা, মানে হয়ে উঠবার চেষ্টা করছি, আমাকেও অনেক কিছু মেনটেন করতে হয়, বা আমাদের আগামী দিনেরও অনেক অভিনেতা অভিনেত্রীকে মেনটেন করতে হবে। এইটা কিভাবে সম্ভব, আপনারা কিভাবে মেনটেনটা করেন? আমার কাছে যেটা মনে হয়, মেনটেন আলাদাভাবে কিছু করার নাই, এটা আমাদের লাইফের পার্ট। মানে আমরা তো আসলে এটার মধ্যেই আছি। যেমন প্রতিদিন রান্না করাটা যেমন একটা পার্ট, আমরা 3 বেলা খাবো, এটা একটা লাইফের পার্ট। ঠিক তেমনি অভিনয় করব, এটা আমাদের একটা কাজ, এটা আমাদের লাইফের একটা কাজ, প্রধান কাজ। বাসাটা যেমন আমাদের একটা প্রধান বিষয়, কাজটা আমাদের একটা প্রধান বিষয়। মানে এটাকে খুব কষ্ট করে ম্যানেজ করা বা মেনটেন করা এরকম কিছু না, মানে কষ্ট করতে গেলেই কষ্ট হবে আর কি, এটাকে খুব স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়াটাই খুবই স্বাভাবিক। সত্য কথা বলতে গেলে যা করার দীপাই করো, আমার কিছু করতে হয় না। বাহ, কিছু বলার নেই, ওই জন্য মনে মনে খুব খুশি আর কি। ওরাও অভ্যস্ত হয়ে যায়, ওরাও নাটক দেখতে ভালোবাসে, সিনেমা দেখতে ভালোবাসে, এবং আমি আমার বাচ্চা দিয়েও দেখছি, আমাদের জীবনের যে আমার বাচ্চারা বড় হয়ে গেছে, ওর বাচ্চাদের দেখছে একই, ওরা বরং গর্ববোধ করে মা বাবার
কাজ নিয়ে সমালোচনা করে, ওরা এটাকেই স্বাভাবিকভাবে নিয়েছে। স্যার আরেকটা বিষয় আপনাকে বলবো আর কি, মানে আমাদের জানবার ইচ্ছা, আপনি তো নাট্য শিক্ষক এবং নিজেও একজন অভিনেতা। আপনার আসলে কোন পরিচয়টা, আমি জানি আপনি হয়তো বা গুছিয়ে বলতে পারবেন যে কোন পরিচয়টা আপনি অনেক বেশি সম্মান বোধ করেন এবং আপনি এনজয় করেন? আমি জীবনে শিক্ষক হব বলে আমি জন্মাইনি, আমার মনে হয়নি কোনোদিন শিক্ষকতা করব। অভিনেতা হবে এটা আমার মাথায় আগাগোড়াই ছিল। ৭৪ সাল থেকে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিই, গোপন খবর বলে দিলাম, তো তখন থেকে আমার মাথায় ঢুকে যায় নাটক। কারণ আমার বাড়ির পাশেই নাট্যমঞ্চ ছিল, রাজশাহী সাংস্কৃতিক সংঘ, পদ্মা মঞ্চ। ওর বাবা ছিলেন সে মঞ্চের পরিচালক। আচ্ছা। এবং ওর বাবার হাত ধরিয়ে কিন্তু আমার স্কুলে একটু আধটু করতাম, কিন্তু নিয়মিত নাট্য চর্চাটা ওর বাবার হাত ধরেই আমার ৭৬ সাল থেকে শুরু। ঠিক আছে, এরপরে আমি পড়ালেখা করতে গেলাম যখন রবীন্দ্র ভারতীতে, মানে কলকাতায়, তখন আমাকে একটা চিঠি লিখলেন জিয়া হায়দার, শ্রদ্ধেয় জিয়া হায়দার। তখন উনি চিটাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। প্রথম বাংলাদেশে প্রাতিষ্ঠানিক এবং যে নাট্যকলার যে প্রচলনটা বিশেষ করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক উনি চালু করেন, জিয়া হায়দার। ঠিক আছে, জিয়া হায়দার। উনি তখন আমাকে একটা চিঠি লিখলেন, রহমত তুমি আসো এখানে এসে কাজ শুরু করো। ওই তখন আমার মাথায় প্রথম ঢুকলো, আচ্ছা তাই তো, তাই এটা পড়ে শিক্ষক হওয়া যায়, আচ্ছা দেখি চেষ্টা করি, এই আর কি আমার শিক্ষকতা করা। তবে আমি অবশ্যই এনজয় করি অভিনয়টাকে বেশি, তারপরে শিক্ষকতা। জলি ম্যাম, ওই সময় তো স্যার আপনার বাবার না এই ব্যাপারে কিন্তু ওর সাথে আমার তখন আপনি কোথায়, তখন আপনার অবস্থানটা কি? স্যার কি আমার বাবার ছাত্র তখন, আমি ওকে, ওর ছোট বোনের সাথে আমি পড়তাম স্কুলে। আচ্ছা, মানে বন্ধু। আপনি তো রবীন্দ্র ভারতীর? হ্যাঁ। তারপরে ওখান থেকে এসে আপনি ওখানে গিয়ে প্রেম হয়েছে। আচ্ছা, মানে ছোটবেলায় কোনো কিছু না না সিনেমাটিক কোনো ব্যাপার, সিনেমাটিক কোনো ব্যাপার না? না না, ছোটবেলায় তারপরে কথা দিয়েছিলেন, তারপরে ওর দিকে মুখ তুলে তাকালে ও যদি বাপকে বলতো, ওর বাপ আমাকে মোটামুটি সাইজ করে নাটকের পাট বাদ সব নাটকের পাঠ একদম পুরোপুরি সাইজ। তো এই আর কি আমাদের। তবে আমি আমাদের দুটোই এনজয় করি, ও আমার দুটোই enjoy করে। শিক্ষকতাও ভালো লাগে, আমার অভিনয় করতে ভালো না, লাগে। কারণ ভালো লাগবার কথা, কারণ এতগুলো স্টুডেন্ট আপনার আর রিলেটেড তো সেম। একই subject মানে আমি তো। তো খুব ভাগ্যবান নিজেকে মনে করি, মানে এই যে যেটা আমার ভালোবাসার সাবজেক্ট সেটাই পড়াচ্ছি, আবার সেটাই আমি তার মধ্যেই আছি আর কি দিন রাত। আমাদের সমাজে নানান ধরনের নেগেটিভ বিষয়গুলো তো আমাদের চোখের সামনে চলেই আসে। আমাদের নাটকের মানুষ কিংবা শিল্পাঙ্গনের মানুষ সম্পর্কে অনেকে অনেক ধরনের কথা বলতে চায়, কিংবা বাইরের মানুষ সম্পর্কেই। সব জায়গায় নেগেটিভ এবং পজিটিভ দুটাই আছে। আমরা বলতে চাচ্ছি যে করোনা পরবর্তী সময়ে আমাদের দেশে বিবাহ বিচ্ছেদের ব্যাপারটা অনেক বেশি ঘটেছে। সেক্ষেত্রে কারণ হিসেবে বলা হয় যে স্বামী স্ত্রী দুজনই অত্যন্ত ব্যস্ত, কেউ কাউকে সময় দিতে পারছে না, পরিবারকে সময় দিতে পারছে না, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা হয়ে গেছে। এই সমস্ত কারণে বিবাহ বিচ্ছেদের ঘটনাগুলো ঘটছে। কিন্তু আমার চোখে দেখা এই যে আপনারা এত অসাধারণ জুটি, দীর্ঘদিন একসঙ্গে কাজ করছেন, এত ব্যস্ত থাকছেন, তার মধ্যেও যে আন্তরিকতার বন্ধন, পারিবারিক বন্ধন, এটা কিভাবে টিকে থাকে, কিভাবে ভালোবাসাময় হয়ে ওঠে, এটাও তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের এবং আমাদের সমাজের মানুষের জানা দরকার। সেই বিষয়টা নিয়ে যদি আপনারা আমি একটু বলবো। শুরুটা আমি বলবো, আমার যখন বিয়ে হয়, তো বিয়েটার সময় আমার মনে হয়েছে, আমার ধারণা ছিল আমার বিয়ে টিকবে না, 2 মাসের মধ্যে আমার ডিভোর্স হয়ে যাবে। মানে এটা সম্ভব না। কি কারণে? আমাকে সবাই সবসময় বলতো যে আমার সাথে কোনো, মার কাছে বকা বেশি খাইছি, মাকে জ্বালাইছি মনে হয় বেশি, যেন মা বলতো তোর সাথে তোর বউ তো টিকবে না। হ্যাঁ, এরকম হতো। কিন্তু আমার নিজের মনে হতো না, এটা মনে হয় ঠিকই বলে, এটা মনে হয় মা মনে হয় ঠিকই বলে, মনে হয় টিকবে না, এটা করি, একটা বিয়ে তো করতে হয়, ভদ্রলোকের একটা বিয়ে লাগে। তো আমি বিয়ে করি, এবং বিয়ের পর আমার অনেক সময় মনে হয়েছে বুঝি এই ডিভোর্স হয়ে যাবে। অনেক সময় অনেক সিচুয়েশনই মনে হয়েছে। তো আমার একটা টাইমের পরে আমি দেখছি যে আর মনে হওয়াটা ছেড়ে দিছি, যা হবার হবে, কোনো ব্যাপার না। তো ওইভাবে দেখতে দেখতে দেখি যে অনেক দিন চলে গেছে, যে আমার তো ডিভোর্স হয়নি। আচ্ছা, মানে
এটা এমন বলবো না যে আমি যে আমার আসলে খুব টেকনিক করে খুব বুদ্ধি দিয়ে অনেক অনেক কিছু ব্যয় করে আমি করছি, আল্লাহর হাতে ছেড়ে দিছি। মনে হচ্ছে বিয়া শাদী এগুলো সব আল্লাহর হাতে, আল্লাহর ইচ্ছা, তো ইটস অল রাইট। মানে মোটামুটি আমরা খোদার খাসি হয়ে গেছি একদম মানে এগুলো বড় সংসার জীবন আল্লাহ বড় ইয়ে করা, কাব্যবাজি বা অনেক ডায়লগবাজি করা বা অনেক পারফরমেন্স করা ক্যামেরা শোনা, আমার উই আর ভেরি হ্যাপি কাপল, উই এনজয় টুগেদার, এরকম বলার কোনো ইয়ে নেই ভাই। আল্লাহর ওয়াস্তে, আল্লাহ চান এই জন্য আসি ভাই, আল্লাহ না চাইলে নাই। না, দীপা বচ্চন কি বলতে চায়? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সুজন যেমন মনে করছে যে বিয়েটা টিকবে না বা 2 দিন পরে হয়তো ছাড়াছাড়ি আর আপনি হয়ে ভাবছেন যাবে, বিয়ে ভাঙবেই না? না, আর আমার যেটা মনে হয়েছে মানে ভাঙবে না টাঙবে না এরকম না, আমার মনে হচ্ছে যে আমার তরফ থেকে আমি লাস্ট ট্রাই করে যাব একদম, বাহ, মানে যা খুশি তা হয়ে যাক, ডেডিকেটেড। আমি মানে আমি থাকবো। এরকম আমি বলছি যে যে কোনো কিছু তো আমার কিছু করতে না, যা করার দিতেই এরকম করি, একটা এটা ব্যাপার ফার্স্টে বলেছি স্যার। আমার মধ্যে ছিল। মানে বিচ্ছেদ বাড়ার কারণ যদি বলো যে সেটা হচ্ছে একটু অস্থির, মানে আমরা বিশেষ করে বর্তমান যত দিন যাচ্ছে খুবই অস্থির, মানুষ না অপেক্ষা করে না, জীবনটাকে একটু অপেক্ষাও করতে হয় যে দেখি না, সত্যি সত্যি, কারণ মানুষটা তো ভালোবাসার মানুষ, একদম। হয়তো যেমন ভাবে চাচ্ছি পাচ্ছি না, দেখি না পাবো কিনা। কথাটা কতটা সত্যি যায় না, আমাদের হয়তো বিচ্ছেদ হয়ে যেত, কিন্তু একই দিনে দুজনের করোনা ধরা পড়ে, আবার একই কেবিনে দুজনে থাকি, একই কেবিনে, যার জন্য মনে হয় বিচ্ছেদটা হয়নি। মানে করোনা কিন্তু আমাদের কাউকে বাঁচিয়ে দিয়েছে। ভীষণ ভালো লাগলো আমাদের আলোচনা, আমাদের বিশ্বাস দর্শকেরও ভীষণ ভালো লাগবে আমাদের এই আয়োজন, এই আনন্দ আড্ডা নাটকের একাল সেকালের এই আলোচনা। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা একে একে এখন বলবো যে স্যার থেকে শুরু করব, আপনারা যদি দর্শকদের উদ্দেশ্যে আপনাদের ভালোবাসাটা জ্ঞাপন করেন এবং সেই সঙ্গে যদি কিছু বলবার থাকে। দর্শকদের উদ্দেশ্যে বলার একটাই কথা, সেটা হচ্ছে যে আমাদের তো ঈদ মানেই আনন্দ, ঈদে সবাই আনন্দ করবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি এই যে ঈদের যে অনুষ্ঠানগুলো হচ্ছে, যেমন আমাদের এই অনুষ্ঠানটা নাটকের একাল সেকাল, আমার মনে হয় দর্শকরা এটা দেখে আনন্দ পাবেন, আর আনন্দ পেলে আমরাও খুশি হব। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ম্যাডাম, ঈদের খুশি সবার ঘরে ঘরে আসুক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদের সমস্ত প্রোগ্রামগুলো দেখবেন, আত্মীয় স্বজন ভাই বোন সবার সাথে আনন্দ করবেন। শাহেদ আলী ভাই, জীবনে সফলতার সাথে সাথে জীবন আনন্দও দরকার, সফল হই অথবা না হই আনন্দে থাকি, সবাই মিলে সবাইকে আনন্দে রাখি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, আনন্দে থাকবেন সবাই, কারণ আমাদের জীবনটা অনেক ছোট, এর মধ্যে যে যতটুকু আনন্দ করতে পারি, যতটুকু আনন্দের দিন আমরা পাই, সেটা যেন আমরা নিজেদের মতো করে উদযাপন করতে পারি। সেই দর্শক মণ্ডলী, আমরা চলে এসেছি একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমরা আমাদের গুণী অতিথি শিল্পীদের কথারই পুনরাবৃত্তি করতে চাই। আসলে জীবনটা ছোট, জীবনের পরিসীমা, জীবনের মানবিকতা অনেক বড়। আমরা চাই না আমরা কেউ আনন্দ থেকে বঞ্চিত হই। আমাদের জীবনে সফলতা আসুক কিংবা ব্যর্থতা আসুক, তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু আনন্দ থেকে যেন আমরা কখনো বঞ্চিত না হই। আমরা আমাদের হারানো দিনের কথা বলতে চাই না, আমরা বলতে চাই আমাদের সোনালী দিনের কথা। যে ধরনের নাটক, গান, সিনেমা আমরা উপভোগ করেছি আগে, শুনেছি আগে, ঠিক একইভাবে সে আনন্দ আমাদের মাঝে ফিরে আসুক, সে আনন্দ ছড়িয়ে যাক সর্বত্র। সবাইকে আবারও ঈদ মোবারক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন।